কৃষক কার্ডে চাষির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। মিলবে সার, বীজ সহ 10 সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন। বিরোধী দলের কাঁধে চেপে বসেছে বিতাড়িত স্বৈরাচারের ভূত। শেকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি। নববর্ষের নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল। রমনায় সুরের মূর্ছনে নির্ভয় জীবনের আকাঙ্ক্ষা। অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ শেষ। বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। উৎপাদনে হোঁচটের প্রভাবে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু। শনাক্ত 1000-এরও বেশি। হাসপাতালে শয্যা না পেয়ে অসুস্থ সন্তান নিয়ে দিশেহারা অনেক অভিভাবক। জুনের মধ্যে দেয়া হবে হেলথ কার্ড। এবং যাত্রাবাড়িতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা। গুরুতর আহত মা, ভাই, বোন। বাড়ির নির্মাণ কাজের পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে ঠিকাদারের হামলা। অভিযুক্ত গ্রেফতার। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কৃষক কার্ডে কিষানির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে 22,000 কৃষক পেলেন আর্থিক প্রণোদনা। এছাড়াও মিলবে সার, বীজ, ঋণ সহ 10 সুবিধা। পর্যায়ক্রমে 3.25 কোটি কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান সরকার প্রধান। একই সঙ্গে দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার করেছেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। নতুন বছরের নতুন রং মাথায় যাদের কৃষকের মাথাল। টাঙ্গাইলে বাংলা নববর্ষের প্রথম দিনে উপহার হাতে সীমাহীন আনন্দে আত্মহারা কৃষক কিষানি। স্বল্প ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য ক্রয়, কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়ক, সরকারি ভর্তুকি এবং প্রণোদনা সহ নানা সেবা প্রাপ্তির কৃষক কার্ড হাতে পেয়ে খুশি কৃষক কিষানিরা। আপনি আমাদের সম্মান দিয়েছেন এবং কৃষক কার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমান এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছলে তাকে উচ্ছ্বাস আর ভালোবাসায় শুভেচ্ছা জানান কৃষক, স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা। এটি কৃষকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক নতুন সূর্যোদয়। এরপরে ডিজিটালি একযোগে 11টি উপজেলার 22,000 কৃষকের হাতে পৌঁছে দেন বহুল কাঙ্ক্ষিত কৃষক কার্ড। 15 জন কৃষকের হাতে সরাসরি কৃষক কার্ড ও একটি গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। বক্তব্যের শুরুতে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি কৃষি খাতকে সমৃদ্ধ করতে 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। কৃষক ও কিষানীদের জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, শুধু কৃষিপণ্য উৎপাদনই নয়, তার ন্যায্য মূল্য প্রাপ্তিতে কৃষকদের পাশে থাকবে সরকার। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়। একে একে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রধান আবারও সাধারণ মানুষের সমর্থন প্রত্যাশা করেন। কৃষি বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধিশালী হবে লাল সবুজের বাংলাদেশ। এই মন্ত্রকে সামনে রেখে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মাথায় কৃষক কার্ড প্রদানের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও একটি ধাপ এগিয়ে গেল বর্তমান সরকার। কৃষক কার্ড বিতরণ শেষে টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, টাঙ্গাইল। বিরোধী দলের কাঁধে বিতাড়িত স্বৈরাচারের ভূত চেপে বসেছে। সরকারের জনমুখী কাজে বাধা দেওয়ার অপচেষ্টা, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাওলানা ভাসানীর কবর জিয়ারতের পর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুধীর সমাবেশে তিনি বলেন, সই করা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন শেষে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় দোয়া মোনাজাত করেন তিনি।
পরে শহরের সন্তোষে শিক্ষার্থীদের অনুরোধে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই দেশের খেটে খাওয়া মানুষ। বক্তব্যে সরকারের জনমুখী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সরকার প্রধান বলেন, বিরোধী দলের উপর বিতাড়িত স্বৈরাচারের ভূত চেপে বসেছে। তারা সরকার ও দেশকে অস্থির করার পায়তারা করছে। স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে এখনো। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারা স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। জুলাই সনদ দেরিতে সই করা দলগুলোকে নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী জানান, সরকার সই করা সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য তারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তো তোমরা প্রথমে কেন সই করলে না ভাই? অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। অরাজকতা তৈরি করে জামাত সহ বিরোধী দলের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যেখানে নির্বাচন উপনির্বাচন হয়েছে, সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা। কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটলো সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে এই প্রতিজ্ঞা নিয়ে আহমেদ সালেহীন, সময় সংবাদ, টাঙ্গাইল। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 1433 বঙ্গাব্দ বরণে চারুকলা শোভাযাত্রায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে শেকড়ের টানে উৎসবে সামিল সব বয়সীরা। অন্ধকার হটিয়ে নবজাগরণের সঙ্গে বিশ্বশান্তির প্রত্যাশা ফুটে ওঠে প্রধান মোটিফে। শাহিনুর শাহিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। ঢাক ও বাদ্যযন্ত্রের ধ্বনিতেই মুখরিত চারপাশ। অপেক্ষার অবসানে হৃদয়ে বৈশাখী দোলা। চারুকলায় শোভাযাত্রায় হাজার বছরের সংস্কৃতি অনুষঙ্গ নিয়ে উৎসবে মাতোয়ারা বাঙালি। এবারে পোশাকটা একদম উন্মুক্ত এবং খুবই এনজয় করতেছি। এখানে প্রতিবারই আসা চলে আমার, খুবই আনন্দ করছি আজকে। সুন্দর একটা উৎসব। নতুন বছরের প্রত্যাশা সবকিছু অনেক ভালো যাক, সবার দেশের মঙ্গল হোক। পোশাকে উৎসবের রং আর মনে অফুরন্ত আনন্দ। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই এক কাতারে। শোভাযাত্রার এই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে শেকড়ের টান। এটার ফিলিংসটা বলার মতন, অনেক ভালো লাগে। I like Bangladesh people, they're very friendly, very sympathetic. যত হিংসা বিদ্বেষ সবকিছু কাটিয়ে আবার আমরা নতুন করে যেন সবকিছু ঠিকঠাক ভাবে চলতে পারি। অনেক ভালো লাগছে, আশা করি এই বছর এভাবে উদযাপন করতে পারবো। সবকিছু পেরিয়ে আমরা যে ফাইনালি একসাথে হতে পেরেছি, এটাই অনেক। প্রত্যাশা হচ্ছে নতুন বছরটাও যাতে ভালো যায়। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিবাদে চারুকলার শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। এবারের শোভাযাত্রায় রাখা হয় 5টি প্রধান মোটিভ। এর মধ্যে মোড়ক হলো আলোর আগমনে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিতবাহী। বাউলদের ওপর হামলার প্রেক্ষাপটে সঙ্গীতের মর্যাদা স্মরণ করিয়ে দেয় দোতারা। কাঠের হাতি লোকজ ঐতিহ্য, শক্তি আর আভিজাত্যের প্রতীক। আর ঘোড়া গ্রাম বাংলার সরল জীবন ও শৈশবের স্মৃতির স্মারক। আর পায়রা হলো সম্প্রীতি ও বৈশ্বিক শান্তির বার্তাবাহী। নিরাপত্তার চাদরে ঢাকাই আনন্দই বলে দেয় পয়লা বৈশাখ মানেই আমাদের প্রাণের মেলবন্ধন। নতুন বছরের এই রঙিন আমেজ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখ হয়ে উঠুক সম্প্রীতির উৎসব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রমনার বটমূলে বর্ষবরণের ছায়ানটের সুরেলা ভাব গভীর আয়োজনে যোগদান নানা বয়সী মানুষ। দুঃখ গ্লানি পেছনে ফেলে নব আশায় বৈশাখের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রাণে প্রাণে। নির্ভয় সংখ্যাহীন জীবনযাপনের প্রত্যাশার কথা উঠে আসে ছায়ানট সভাপতির কণ্ঠে। SM সালাউদ্দিন ও মিজানুর রহমান মিন্টুর ছবিতে আরও জানাচ্ছেন উম্মে হানি। বৈশাখী
প্রথম প্রভাতে রমনার বটমূলে সুরের মূর্ছনা, ভৈরব রাগে বিমোহিত প্রকৃতি। বঙ্গাব্দ বরণের উচ্ছ্বাস হৃদয়ে হৃদয়ে। রবীন্দ্র ও নজরুলের গানে গানে শুরু হয় ছায়ানটের সঙ্গীতায়োজন। বাঙালির নিজস্ব সুর আর বাণী হৃদয়কে যেমন গভীরভাবে ছুঁয়ে যায়, তেমনি ভাসিয়ে নেয় আবেগের স্রোতে। এবার রমনার বটমূলে পরিবেশিত হয় মোট 22টি গান। প্রায় 200 শিল্পীর সম্মিলিত পরিবেশনায় সুরেলা ও ভাবগভীর এই আয়োজন পায় ভিন্ন মাত্রা। কবিতার ছন্দে গানের কথায় উঠে আসে বাঙালির জীবন, সংস্কৃতি আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ, যা উৎসবকে করে তোলে আরো তাৎপর্যপূর্ণ। এই উৎসবের শক্তি বাঙালিকে আলোকিত করে এবং অনুপ্রাণিত করে শেকড়ের টানে ফেরত যেতে। তাই এই নতুন বছরে সবার প্রত্যাশা সকল অন্ধকারকে পেছনে ফেলে আলোকিত হবে বাংলাদেশ। গত বছর আমরা এসেছিলাম, এবারে আসলাম। সারা পৃথিবীকে শান্তির বার্তা দিতে চাই যে যুদ্ধ নয়, শান্তি চাই। নববর্ষ শুধু আমাদের জন্য একটা উদযাপন নয়, এটা একটা অনুভূতি। বাউলদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শঙ্কামুক্ত জীবনযাপনের প্রত্যাশার কথা জানান ছায়ানট সভাপতি। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি, সংস্কৃতি সকল প্রকাশ যেন নির্বিঘ্ন। বৈশাখ বরণে ছায়ানটের আয়োজন শেষ হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন প্রান্তে বর্ণিল আয়োজনে উদযাপিত হয় বাংলা নববর্ষ 1433। সুরের মূর্ছনা ছড়িয়ে লোকসংস্কৃতির নানা অনুষঙ্গে উৎসবে মাতেন নগরবাসী। বর্ষবরণের বর্ণিল আয়োজন যেন এক সুতোয় গেঁথেছে পুরো রাজধানীকে। সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে নেচে গিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় নগর জুড়ে। শাহিন আলম ও সামদানি প্রত্যয়কে সঙ্গে নিয়ে উৎসবে সুরভিত ঢাকার খবর জানাচ্ছেন তাসনিয়া নিশাদ মিম। শিল্পীদের সমবেত এই সুরের আবাহন আর ছন্দের নিবেদন নতুন বছরের আগমনী উপলক্ষে। পুরনোকে বিদায় আর নতুনকে বরণ, এই প্রত্যয়ে বাঙালি মেতেছে বৈশাখী উৎসবে। রাজধানীর বিভিন্ন প্রান্তে এমন বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হলো 1433 বঙ্গাব্দকে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার শিল্পীদের এই আয়োজন শুরু হয় ভোর থেকেই। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো সংস্কৃতিকর্মী। উৎসবের রং গায়ে মাখতে এসব জায়গায় ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সুরের ধারাতে হাজার কণ্ঠের আয়োজন হয়েছে। জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা বের করে বর্ষবরণ পর্ষদ। বাদ্যের তাল আর সুরের মূর্ছনায় মঙ্গল বারতা ছড়িয়ে সকালে ধানমন্ডি 27 থেকে বের হয় এই শোভাযাত্রা, প্রদক্ষিণ করে আশপাশের এলাকায়। আশা করছি আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। I think it's one of the part of unity of the people. ঐতিহ্যের আরেক স্থাপনা আহসান মঞ্জিলেও ছিল বর্ষবরণের আয়োজন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে দিনব্যাপী আনুষ্ঠানিকতায় যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সব কিছু ভুলে যে আগামী নতুন বর্ষটা যাতে সুন্দর উদ্দীপনায় আমরা কাজ করতে পারি, সেটার জন্যই আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। নগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবখানেই ছড়িয়ে গেছে একতার বার্তা, সম্মিলিত প্রত্যাশা নতুন বছর সবার জন্য শুভ হোক। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সারা দেশেই ছিল বর্ষবরণের আয়োজন। বর্ণিল উৎসবে সামিল সব বয়সী মানুষ। বৈশাখ বরণের আয়োজনে গুরুত্ব পেয়েছে চিরায়ত বাংলার নানা অনুষঙ্গ। বিভিন্ন জায়গায় বসে বৈশাখী মেলা। বৈশাখ বরণের আয়োজনে উৎসবমুখর সারা দেশ। পূর্ব
আকাশে সূর্য উঁকি দেওয়ার পর চিরায়ত বাংলা গানে বৈশাখকে স্বাগত জানানো হয় চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। বর্ষবরণের আয়োজন দেখা যায় ঢাক ঢোল বাদ্যের সুরের সঙ্গে লাঠি খেলাও। চোখে পড়ে পাখি, মোরগ, মাছ সহ বাঙালির চিরায়ত অনুষঙ্গের প্রতিকৃতি। বিভিন্ন শহরে বের হয় বৈশাখের শোভাযাত্রা। কাগজ ও বাঁশের তৈরি রং বেরঙের পেঁচা, ফুল, পাখির প্রতীক হাতে শোভাযাত্রায় অংশ নেন নানা বয়সী মানুষ। সাপুরে হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে জড়িত, তাই আমি এই ঐতিহ্যকে ধারণ করে নিজে সাপুরে সেজেছি। সবাই নাচ করেছি, র্যালির মধ্যে খুবই আনন্দ করেছি। যতদিন বাঁচবো বাংলার কৃষ্টি কালচারকে ভালোবেসে বাঙালি হয়ে বেঁচে থাকতে চাই। আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করানোর জন্য আমরা এই দিনটি বেশ জাঁকজমকভাবে আর কি পালন করি। বিভিন্ন জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। মাটির তৈরি ঘোড়া, হাতি, তৈজসপত্র, প্রসাধনী ও মুখরোচক নানা খাবারের পসরা সাজিয়েছেন দোকানিরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বর্ষবরণ উৎসব বৈশাখীতে মেতেছে পাহাড়। জলকেলিতে মাতোয়ারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি নিক্ষেপের মধ্য দিয়ে জীবন সঙ্গিনী বেছে নেন অনেকেই। বর্ষবরণ উৎসব বৈশাখী ঘিরে রঙিন পাহাড়। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে আনন্দ উচ্ছ্বাস। উৎসবের তৃতীয় দিন শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসব। জলকেলিতে মেতে ওঠেন তরুণ তরুণীরা। একে অপরের দিকে পানি নিক্ষেপ করে জীবনসঙ্গী বেছে নেন অনেকে। বৈশাখী ঘিরে পাহাড়ের পর্যটনও চাঙ্গা, যোগ দিয়েছেন সমতলের মানুষও। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন উৎসবের মধ্য দিয়ে আরো সুদৃঢ় হচ্ছে পাহাড় সমতলের সম্প্রীতি। সম্প্রীতির বন্ধন, ঐক্যের গান, এবারে সাংরাই প্রাণ, এই হলো আমাদের এই বছরের মূল প্রতিবদ্ধতা। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রার পর তুলে ধরা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। পয়লা বৈশাখ মানে বাঙালির আনন্দ। বাংলাদেশের যে ঐতিহ্য নববর্ষে, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। বান্দরবান জেলা প্রশাসন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষবরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুচেরি। বাঙালির ঐতিহ্য পালকি, ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। পর্যাপ্ত ক্রুড না থাকায় 3টি ইউনিটের মধ্যে 2টি মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আর এতে জ্বালানি তেলের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। দেখব ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি এমনিতেই গত কয়েকদিন ধরে ক্রুড অয়েল সংকটে ভুগছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ক্রুড অয়েল মজুদ শেষ হয়ে আসছিল চলতি মাসের প্রথম থেকে। এমনকি 5 এপ্রিল থেকে সেটি চালু রাখা হয় বিকল্প ব্যবস্থায়। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে বন্ধ হয়ে যায় পেট্রোল, অকটেন, ডিজেল সহ গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন জোন 1 এবং 2 ইউনিট। অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারি আজকে থেকে বন্ধ হয়েছে। পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন এই সমস্ত তৈরি হয়, ওই ইউনিটটা এখন বন্ধ। ক্রুড অয়েলবাহী একটি জাহাজ সৌদি আরবে আটকা পড়ায় মূলত এই সংকটের সূত্রপাত। শুধুমাত্র বিটুমিন প্রোডাকশনটা চালু আছে। অকটেন, পেট্রোল, ডিজেল এই প্রোডাক্টগুলোর যে শর্টেজ হবে, এইটার কারণে বাড়তি ফিনিশড প্রোডাক্ট বিপিসি এনে বাইরে থেকে ফিনিশ প্রোডাক্ট হিসেবে এনে এটা মেকআপ দেওয়ার চেষ্টা করতেছে। 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জন্য জাহাজে লোড হওয়ার কথা রয়েছে, যা 5 মে ইস্টার্ন রিফাইনারিতে আনলোড করা হবে। এই দুইটা জাহাজের পার্সেল যদি আমরা ইয়ালকে দিতে পারি, দেশের বর্তমান জ্বালানি যে সংকট আমাদের চোখে পড়ছে তার বড় অংশ এটা লাঘব হবে বলে আমি মনে করি। দুপুর 3:30টার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শওকত আলী ইস্টার্ন রিফাইনারিতে প্রবেশ করেন। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে বের হয়ে যান প্রায় ঘণ্টাখানেক পর। ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল মজুদের ক্ষমতা 1.5 লাখ টন, আর পরিশোধনের পর তা রাখা যায় 2.5 লাখ টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
কমছে না হামের প্রকোপ। হাম উপসর্গ নিয়ে একদিনে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে, শনাক্ত 1000-এরও বেশি। রোগীর সংখ্যা বাড়ায় বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অসুস্থ সন্তান কিনে দিক বিদিক ছুটছেন অভিভাবকরা। সপ্তাহখানেক হামের সঙ্গে লড়াই করে কেবল উঠে বসতে শুরু করেছে 14 মাসের রাইয়ান। তবে চোখে মুখে এখনও ক্লান্তির ছাপ, ফুসকুড়ি শুকিয়ে দাগ হয়ে আছে সারা শরীরে। সন্তানের জ্বর আর নানা উপসর্গে যেন উৎকণ্ঠা কাটছে না রাইয়ানের মায়ের। প্রথমে জ্বর আসছিল, জ্বরের পর দেখি ছোট ছোট জানি কি হয়েছে, পটুয়াখালী হাসপাতালে ভর্তি রাখছে কতদিন, তারপরে আর নয় না এই যে ভর্তি করলাম। রোগীর সংখ্যা বাড়তে থাকায় মহাখালী ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাঁই নেই। সম্প্রসারণ করা হয়েছে ওয়ার্ডটি। বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অনেকেই অসুস্থ সন্তানকে নিয়ে ছুটতে হয়েছে দিক বেদিক। 8টা হসপিটালে গেছি, কোনো হসপিটালে সিট নাই। মহাখালী ওখানে ভর্তি রাখে না হাম দেখে। তো বড় হসপিটালের মধ্যে প্রায় 150+ শিশু আছে, ডাক্তার দেখেন কয়জন আছে? মাত্র 2 জন। চিকিৎসায় সুস্থের সংখ্যা বেশি হলেও হাসপাতালের বেডে সন্তানকে নিয়ে এখনো চরম উৎকণ্ঠায় অভিভাবকরা। ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা, হাম উঠছে। অনেক রোগী ছেড়ে দিচ্ছিল হাম দেখা দিলেই, বলতেছিল এখানে এর ভালো চিকিৎসা নেই। চিকিৎসকরা বলছেন ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে অপেক্ষা নয়, সচেতন হতে হবে। জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। মা বাবারা বা অভিভাবকরা যে কোনো বাচ্চাদের ঠান্ডা, জ্বর, কাশি এগুলোতে অবশ্যই কনসার্ন হবেন এবং খেয়াল করবেন কোনো র্যাশ আসে কিনা এবং চেষ্টা করবেন এই বাচ্চাগুলোকে একটু আইসোলেটেড রাখতে। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 9 শিশুর, আক্রান্ত হয়েছে 1105 জন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নরসিংদীতে নববর্ষের অনুষ্ঠানে তিনি আরও জানান, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। ফার্মার্স কার্ড দেওয়া শুরু হয়েছে, জুন মাসের ভিতরে আমরা হেলথ কার্ডও দিব ইনশাল্লাহ। আমরা তো অনেক প্রত্যাশা জাতীয় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করেছি, আরও সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করব। আমরা দুস্থদের জন্য টাকা বরাদ্দ করতেছি, টিআর কাবিকার কাজ শুরু করতেছি, প্রত্যেকটা সাইডে নদী খননের স্কিম নিচ্ছি, খাল খননের স্কিম নিচ্ছি। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে একটা ব্যাপক উন্নয়নের জন্য আমরা আগামী অর্থ বছরে বাজেটও বৃদ্ধি করব ইনশাল্লাহ। কাজকর্মের গতিও আমাদের বেড়ে যাবে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখেও অপরিবর্তিত রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির চিত্র। তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন বিভিন্ন যানবাহনের চালকরা। তেল দেয়া হচ্ছে সীমিত পরিমাণই। বাংলা পঞ্জিকার পাতায় দিন বদলেছে, এসেছে নতুন বছর, কিন্তু ভোগান্তির চিত্র বদলায়নি ফিলিং স্টেশনগুলোতে। যাপিত জীবনে বৈশাখের প্রাণের উৎসবকে পাশ কাটিয়ে জীবন বাস্তবতায় ফিলিং স্টেশনেই কারো অপেক্ষা রাত 3:30 থেকে। কেউ বাবার লাইনে দাঁড়িয়েছেন ভোরের আলো ফোটার আগেই। ভোর 4টায় দাঁড়াইছি, এখনো পর্যন্ত তো ঢুকতে পারি নাই। 10 সেকেন্ডের বিনিময়ে বড় ভাই একটু হালকা বাইকটা ঘোরাতে গিয়ে আমার 10টা বাইকের পিছনে পড়ে গেছে। ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে সর্বোচ্চ 5 লিটার তেলের জন্য। অবশ্য ফুয়েল পাস অ্যাপস ব্যবহারকারীরা 10 লিটার পর্যন্ত। দিন যাচ্ছে আর প্রবলেম ক্রিটিক্যাল হচ্ছে আমাদের জন্য। তেল তো নেতা চালাতে হবে গাড়ি। পহেলা বৈশাখ আমরা এখানেই পালন করি, আশা করি কোরবানির ঈদও মনে হয় পেট্রোল পাম্পেই করতে হবে। তেল পাওয়ার পর যেন রাজ্য জয়ের উচ্ছ্বাস তাদের। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত তেল নেওয়া সত্ত্বেও আবারও পাম্পে আসছেন অনেকে। একটু তাড়াতাড়ি পাইছি, কিন্তু তারপরে আমি মনে করি যে এটা আর কি একটা যুদ্ধের মতন। সিরিয়াল ছাড়া কোনো গাড়ি আমরা তেল দিচ্ছি না, আর যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1200 টাকা দিতে আসি, আর যাদের ফুয়েল পাস নাই তাদেরকে দিতে আসি 600 টাকা। অবশ্য প্রাইভেট কার, এসইউভি আর মাইক্রোবাসের চালকরা পাচ্ছেন 10 থেকে 25 লিটার পর্যন্ত। যারা শৃঙ্খলা অমান্য করে তেল নিতে পাম্পে ঢুকছেন তাদের কোনোভাবেই তেল দেওয়া হচ্ছে না, এমন কড়াকড়ির চিত্রও দেখা গেছে কোনো কোনো পাম্পে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কোথা থেকে কোথায় যাচ্ছে তেল তা দেখা যাবে এক ক্লিকে, যা দেখে অপচয়, দুর্নীতি দূর করার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা সহজে পরিকল্পনা সাজাতে পারবে সরকার। এমন সেন্ট্রাল ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছেন উদ্যোক্তা, গবেষক, প্রকৌশলী জাকারিয়া মালিক। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকট মোকাবেলায় সবার আগে নিশ্চিত করতে হবে সরবরাহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে স্বচ্ছতা। খুব সহজে ও কম খরচে এমন তথ্য প্রবাহ তৈরি করা সম্ভব বলছেন প্রযুক্তিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট।
জ্বালানি সংকটে কয়েক বছর ধরেই ভুগছে শিল্প কলকারখানা, যা পাল্টে দিয়েছে উদ্যোক্তাদের হিসাব। এবার মার্চের শুরু থেকে দেশের ফিলিং স্টেশনে তেলের জন্য চালকদের দীর্ঘ অপেক্ষা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জ্বালানি খাতের চরম অব্যবস্থাপনার চিত্র। ভোর 5টা বাজে দাঁড়াইছি, আরো কয়েক ঘন্টা লাগবে তা জানি না। 3-4টা পাম্প ঘুরছি, লাস্টে যে এটা সিরিয়াল ধরলাম। এমন যাচ্ছে তাই অবস্থার অবসান ঘটিয়ে আমদানি থেকে ভোক্তা পর্যায়ে ব্যবহার পর্যন্ত প্রতি ফোঁটা ডিজেল, পেট্রোল, অকটেনের হিসাব সহজে রাখতে কেন্দ্রীয় জ্বালানি ব্যবস্থাপনা সিস্টেম তৈরি করেছেন উদ্যোক্তা গবেষক প্রকৌশলী জাকারিয়া। এজন্য গাড়ির লাইসেন্স নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে অ্যাপে বা ওয়েবসাইটে। কোনো ফিলিং স্টেশনে গিয়ে চালকের স্মার্টফোনে বা পাম্পে থাকা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওই বাহনকে যুক্ত করতে হবে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে। এরপর কত লিটার তেল নেওয়া হলো তা সঙ্গে সঙ্গে হালনাগাদ হবে ওই পাম্প থেকে শুরু করে দেশের মোট জ্বালানির রিজার্ভে। লাইসেন্সিং যে গাড়িগুলি রয়েছে, ফুয়েল যদি শুধুমাত্র তাদেরকেই দেয়, অবৈধ গাড়িগুলি রয়েছে সেইগুলিও সড়কে চলাচল বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পথে সবচেয়ে বড় ঘাটতি সঠিক ও পর্যাপ্ত তথ্য না থাকা। ভিজিবিলিটি চলে আসবে এবং এতে যেটা হবে, এই পুরা চেনে আমরা জানি যে অনেক রকম অনিয়ম আছে, অনিয়ম ছিল, সেগুলোও থেমে যাবে। প্রযুক্তিবিদরা বলছেন খুব সহজে ও কম খরচে এই বিপণন ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। প্রযুক্তি হাতে আছে, খুব অল্প খরচে এবং খুব অল্প সময়ের ভেতরে আমরা এই পুরো বিষয়টাকে ট্রান্সপারেন্টলি মনিটর করতে পারি। সরকার বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল রয়েছে, পাম্প মালিকরাও বিভিন্ন সময় জানিয়েছেন কোনো সংকট নেই। কিন্তু ফিলিং স্টেশনে এসে যাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তাদের প্রশ্ন একটাই থেকে গেছে, এসব তেল আসলে যাচ্ছে কোথায়? বিশেষজ্ঞরা বলছেন বিপণন কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে যেমন মিলবে না এসব প্রশ্নের সদুত্তর, তেমনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নেওয়া যাবে না তথ্যভিত্তিক কোনো পরিকল্পনা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কৃষি অর্থনীতিকে স্বাগত জানিয়ে বাংলা নতুন বছরের সূচনা হলো জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলা নববর্ষের ঐতিহ্যকে ধারণ করেই পহেলা বৈশাখে কৃষকের পাশে থেকে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কৃষি ও কৃষক অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার ব্রত নিয়ে কাজ করছে সরকার। নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কোনো ধর্ম বর্ণের ভেদাভেদ থাকবে না, উৎসব হবে সবার। এ সময় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ও সংস্কৃতি সচিব কানিজ মাওলা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জারি, গম্ভীরা, গাজির গান, কবি গান, লালন গীতি সহ নৃত্য পরিবেশিত হয়। উৎসব এবং আনন্দের মধ্যে কোনো ধর্ম থাকবে না, কোনো বর্ণ থাকবে না, কোনো ধরনের কোনো বিভেদ থাকবে না। সে কারণেই পহেলা বৈশাখ জন্ম নিয়েছে, হিজরি সন থেকে একটা অংশকে নেওয়া হয়েছে, সে কারণেই এটাকে নেওয়া হয়েছে গ্রেগরি ক্যালেন্ডারকে অনুসরণ করে করে। এই সময়টাই নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের কৃষকের অর্থনীতির সুবিধার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণে এবারের পহেলা বৈশাখ উদযাপন করছেন টাঙ্গাইলে কৃষকদের সঙ্গে। 1433 নববর্ষকে আমাদের সরকার উৎসর্গ করেছে আগামী বছরের জন্য, নববর্ষের জন্য, যেই বর্ষব্যাপী আমরা কাজ করব বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতির জন্য। নববর্ষের দিনই প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ প্রমাণ করে বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলায় নিজ বাসভবনে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। ভোটের কালি মুছতে না মুছতে তাদের আমাদের অলরেডি সমস্ত কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এর আগে কি দিল, আমাদের ফ্যামিলি কার্ড দিল। আজকে এই নববর্ষের দিন, আজকে আমাদের কৃষক কার্ড টাঙ্গাইলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড উদ্বোধন করছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে করছে, সারা বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। কারণ বিএনপি এর উৎপাদনমুখী দল করে, বিএনপি উন্নয়নের দল করে, বিএনপি মানুষের পাশে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বৈঠক ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার বিকেলে নগরীর কাট্রলির বাসা থেকে বের হয়ে ছাত্র জনতার তোপের মুখে পড়েন হাসনাত। গুঞ্জন আছে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে লড়তে পারেন এম মঞ্জুর আলম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাদের বৈঠক হচ্ছে এমন খবরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় উত্তেজনা। মঙ্গলবার দুপুরে নগরীর কাট্রলি এলাকায় মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা, দেন নানা স্লোগান। তাদের তোপের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ আসার কথা,
এসে প্রোগ্রাম করে চলে গেছে। এমনকি একটা নিউজ, এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎকার না, এমনি প্রাইভেট সাক্ষাৎকার এই ধরনের আমাকে কথা বললো। এর একটু পরে আমাকে আবার উনি নিজ থেকে ফোন দিয়ে আবার মানে বিষয়টা শিওর থেকে আবার ইনশিওর করতেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে বিকেলে নিজ গাড়িতে মঞ্জুর আলমের বাসা ত্যাগ করেন হাসনাত আব্দুল্লাহ। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে মঞ্জুর আলম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এর আগে গত রমজানে চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিলে এম মঞ্জুর আলমের ছবি সম্বলিত পানির বোতল নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল চট্টগ্রামে। এম মঞ্জুর আলম 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন। সময় সংবাদ, চট্টগ্রাম। সংকট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কুয়েত। সরকারি দফতরে বাড়ছে কর্মীদের উপস্থিতি। বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের উপস্থিতি 30 থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্তে স্বস্তি প্রবাসীদের মাঝে। যুদ্ধ পরিস্থিতির প্রভাব কাটিয়ে অর্থনীতিতে ফের গতি আসার প্রত্যাশা সংশ্লিষ্টদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও ইরানের হামলার প্রভাব কুয়েতেও পড়েছিল। ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনা। জননিরাপত্তার কথা বিবেচনায় সরকারি বেসরকারি অফিস, স্কুল, কলেজে কমানো হয় কর্মঘণ্টা। অনেক ক্ষেত্রে চালু হয় অনলাইন কার্যক্রম। এতে কর্মজীবন ও ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার থেকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কর্মীদের উপস্থিতি 30% থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপ প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরাবে এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে অফিস কার্যক্রম। দীর্ঘদিনের অনিশ্চয়তায় থাকা প্রবাসী কর্মীদের মধ্যেও ফিরছে স্বস্তি। যুদ্ধ পরিস্থিতি ও ব্যবসায় মন্দার কারণে অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। নতুন এই সিদ্ধান্তে তাদের প্রত্যাশা, অফিসের কাজ বাড়বে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে আর আয় রোজগারেও আসবে ইতিবাচক পরিবর্তন। সরকার ওই যুদ্ধের কারণে অফিস আদালতের কাজ 30% করে দিয়েছিল, যাতে কোনো সমস্যা না হয়, লোকজন বাইরে না হয়। এখন আবার শুনতেছি সরকার নাকি কাজের চাইনি, তার 30% থেকে 50% করছে। এতে বোঝা যায় লোকজন কিছু বাইরে আসবে, মার্কেটে আসবে, আমাদের বেচাকেনা কিছু উন্নত হবে। বিশ্লেষকদের মতে কর্মীদের উপস্থিতি বাড়ানোর এই উদ্যোগ কুয়েতের অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আনবে। একই সঙ্গে প্রবাসীদের জীবন জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে, যা সামগ্রিকভাবে দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়তা করবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার ইউরোপে। জ্বালানি সংকটে জার্মানিতে বেড়েছে তেলের দাম, চাপে অর্থনীতি ও জনজীবন। সংকট সামাল দিতে জ্বালানি তেলে কর মওকুফের সিদ্ধান্ত নিয়েছে জোট সরকার। আসতে পারে প্রণোদনাও। সরকারের পদক্ষেপে স্বস্তি ফিরলেও দীর্ঘমেয়াদে শঙ্কা কাটছে না। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বিশ্বের অন্যতম অটোমোবাইল শক্তিধর দেশ জার্মানি মার্সিডিজ, বিএমডব্লিউ, আউডি, পোর্শে সহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পরিচিত। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর থেকেই জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম বাড়ায় দেশটির পরিবহন ও গাড়ি নির্ভর জীবনযাত্রায় পড়েছে বড় চাপ। অনেকেই গাড়ি ব্যবহার কমিয়ে দিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে ডিজেল, পেট্রোল সহ জ্বালানি তেলের উপর আরোপিত কর 2 মাসের জন্য মওকুফের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির ক্ষমতাসীন জোট সরকার। ফ্রিডরিশ ম্যার্জের নেতৃত্বে নেয়া এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার জ্বালানিতে প্রায় 17 সেন্ট পর্যন্ত দাম কমতে পারে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। আমি মনে করছি জার্মান সরকারের এটা খুবই ভালো সিদ্ধান্ত এবং আমি সাধুবাদ জানাই। এটা আমাদের জন্য একটা খুশির খবর, এজন্য আমরা ম্যাচ প্রশাসনকে ধন্যবাদ জানাই। যুদ্ধ বন্ধ না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তো আমরা আশা করছি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সরকার বলছে যুদ্ধকালীন এই পরিস্থিতিতে জ্বালানি খাতে কর কমানো, অর্থনীতি সচল রাখা এবং সাধারণ মানুষের ব্যয় কমানোর জন্য জরুরি পদক্ষেপ। ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল মনে করেন এই উদ্যোগ ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। শুধু কর মওকুফ নয়, জ্বালানি সংকট মোকাবিলায় প্রত্যেক পেশাজীবীকে অন্তত 1000 ইউরো প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও করেছে সরকার। এজন্য প্রায় 1.6 বিলিয়ন ইউরোর তহবিল গঠনের কথা জানিয়েছে প্রশাসন। অর্থনীতিবিদরা সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে জার্মানির সামনে আরো বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তাই স্বল্পমেয়াদী স্বস্তির পাশাপাশি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বহুল আকাঙ্ক্ষার সংলাপটি ভেস্তে যাওয়ায় শুধু জার্মানি নয়, গোটা বিশ্বের জ্বালানি খাতের জন্য একটি বড়সড় ধাক্কা। তবে আপাতত সামগ্রিক বিপর্যয় কাটাতে জ্বালানি শক্তির উপর সব ধরনের কর পরিহারের সিদ্ধান্ত জার্মানিকে সচল রাখতে সহায়তা করবে বলে মনে করছেন জ্বালানি বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছাড় দেননি মমতা বন্দ্যোপাধ্যায়কেও। অন্যদিকে বিজেপি ক্ষমতা এলে কোনোভাবেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা অমিত শাহ। বাংলা বছরের শেষ দিনেও ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে দেখা মেলে মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসিরও। বিস্তারিত সুব্রত আচার্য রিপোর্টে। আরে জোর সে বলো যারা। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ত্রিমুখী লড়াইয়ের ছবি। অমিত শাহ ও রাহুল গান্ধী মুখোমুখি অবস্থানে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যায় মিম নেতা আসাউদ্দিন ওয়াইসিকেও। বাংলাকে দখল করা এত সহজ নয়। 2011 সাল থেকেই পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবিকাঠি তৃণমূল কংগ্রেসের আঁচলে। একসময় মমতার কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে বিজেপিও। এতে রাজ্য থেকে টাটার মতো শিল্পগোষ্ঠীর ন্যানো কারখানা চলে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। মঙ্গলবার প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির এলাকা রায়গঞ্জে প্রথমবারের মতো দলীয় প্রচারে এসে এক তীরে বিজেপি ও তৃণমূলকে বিদ্ধ করেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগও তোলেন তিনি। পুরো মেকানাইজেশন বিজেপি তৃণমূলকে ভোট দিলে পশ্চিমবঙ্গে আপনাদের ডাবল ক্ষতি হবে, কেননা বিজেপি সারা দেশে আর তৃণমূল রাজ্যে শিল্পের ক্ষতি করছে। আর বিজেপি 14 ঘন্টা হিংসা ছড়ায়, এক ধর্মকে অন্য ধরায় বাধায়। মণিপুরকে জ্বালিয়ে দিয়েছে, নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট চুরির চক্রান্ত করছে। বিজেপি ভোট চুরি করে, এভাবেই মহারাষ্ট্রে, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ভোট চুরি করছে। ওরা ভোট কেটে ও ভোট চুরি করে জেতে। और सबसे शर्मदायक काम ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস হলেও পশ্চিমবঙ্গে দলটির মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ না হতে দেওয়ার হুঁশিয়ারি দেন অমিত শাহ। বাবরি মসজিদ হাম नहीं बनने देंगे नहीं। রাম মন্দির তৈরির পেছনে তৃণমূল সমাজবাদী পার্টি সহ সব পার্টি রাম মন্দির তৈরির জন্য বিরোধ করেছে। ইংরেজ থেকে কংগ্রেস সবাই রাম মন্দিরের বিরুদ্ধে ছিল। 2019 সালে মোদিজি রায় পেয়েছেন এবং অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে এখানে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির এজেন্ট, তার নির্দেশে এসব হচ্ছে। এদিকে গত এক মাসে প্রায় শতাধিক সভা করে প্রচারে রেকর্ড গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন 3টি করে দলীয় জনসভায় ঝাঁঝালো ভাষণে আক্রমণের কেন্দ্রে রাখছেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। এদিন মেদিনীপুরের সভায় অমিত শাহকে কটাক্ষ করে মোটাভাই বলেও সম্বোধন করেন তিনি। বলেন, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে বাংলা দখল করা যাবে না। দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডিআর সিবিআই। যত পারো নাম কাটো ভাই, আর যত পারো সন্ত্রাস করে যায়, কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। পশ্চিমবঙ্গে এবার মিম জোট করে লড়াই করার ঘোষণা দিল বাবরি মসজিদ নির্মাণের কথা বলে আলোচনায় আসা হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পর সেই জোট থেকে সরে যায় দলটি। পরে তেলেঙ্গানার প্রভাবশালী এই দল 11টি আসনে প্রার্থী দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। প্রবাসী থেকেও বাংলা নববর্ষ উদযাপনে কমতি নেই। মালদ্বীপ থেকে ইতালি, উৎসবের রং ছড়িয়েছে বিশ্বজুড়ে। ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি আর সঙ্গীতের মেলবন্ধনে প্রবাসীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পহেলা বৈশাখ উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশি মালিকানাধীন হোটেল সাবকন্টিনেন্টাল কিচেনে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী ভোজের। দক্ষিণ এশিয়ার 7টি দেশের ঐতিহ্যবাহী খাবারের সমাহারে সাজানো এই আয়োজনে ছিল পান্তা ইলিশ, ভুনা খিচুড়ি,
দেশীয় মাংস ও সবজির নানা পদ, মিষ্টান্ন সহ বিশাল বুফে। মনোরম পরিবেশে এই আয়োজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় পর্যটকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। অন্যদিকে ইতালির ভেনিসে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ 1433। স্থানীয় বাংলাদেশ সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানে হাজার প্রবাসী অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, নৃত্য আর লোকজ আয়োজনের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করা হয়। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে স্লো উইকেটেই ভরসা রাখতে পারে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। পাকিস্তান সুপার লিগে নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ সাবেক এই পেসার। তার বিশ্বাস, ফিটনেস ধরে রাখতে পারলে এক সময় বিশ্বের শীর্ষ বোলারদের একজন হতে পারবেন রানা। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে বাড়তি নজর রাখবে নির্বাচক প্যানেল। এদিকে মোহাম্মদ রফিকের আশা, কিউইদের বিপক্ষে পারফরমেন্স দিয়েই বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরের অস্থিরতা দূর হবে। ক্রিকেট বোর্ডে কত খেল, ভেঙে গেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে পদবি চেয়ারের লড়াইয়ে উত্তপ্ত ক্রিকেটে এবার সত্যিকার মাঠের খেলার পালা। এসে গেছে নিউজিল্যান্ড দল। 3টি করে ওয়ানডে ও টি20-র জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরমেন্সের দিকে তাকিয়ে নীতি নির্ধারকরাও। কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে, সো যেদিন ভালো খেলবে তার জেতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা, বিকজ এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশ একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি, দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। তাহলে দেখা যায় এই সিরিজটা দেখা যায় প্লেয়ারদের অনেক কনফিডেন্স দেবে, যারা অফিসিয়াল নতুন আসতেছে তাদেরও অনেক কনফিডেন্স আসবে। নিউজিল্যান্ডের প্রথম সারির অনেক ক্রিকেটারই নেই এই সফরে। অনেকেই ডাকছেন বি টিম। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে আসন্ন সিরিজে পূর্ণ পয়েন্টই প্রত্যাশা থাকবে মেহেদী হাসান মিরাজের দলের কাছে। পাকিস্তান সিরিজে পেস সহায়ক উইকেটে খেলা হলেও কিউই বধে পরিকল্পনায় আবারও সেই স্লো উইকেট। সিরিজ মাঠে গড়ানোর আগে নির্বাচকদের বাড়তি আত্মবিশ্বাস পিএসএল কাঁপানো নাহিদ রানাকে ঘিরে। নাহিদ রানাকে তার বোলিংয়ের সাথে তার শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে। যদি সে সেটা মেনটেন করে চলতে পারে, আমি মনে করি তার ফিউচার অনেক অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ডে সে 1-2 নম্বর বলারের মধ্যে চলে আসবে। চিফ সিলেক্টর, তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন, তারা কী ধরনের উইকেট চান। আমার জানার মতে একটু স্লো উইকেট হতে পারে, বাট চাচ্ছেন যে যাতে রান হয় সাথে। নিউজিল্যান্ড সিরিজের পরপরই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা চলছে, যেখানে নজর কাটতে চাইবেন অনেকে। 2027 ওডিআই বিশ্বকাপ সামনে রেখে এই ডিপিএলকে গুরুত্বের সঙ্গে দেখবে সিলেকশন প্যানেলও। ওয়ার্ল্ড কাপের পরেও তো বাংলাদেশ টিম আরও দূর যাবে, তো সেক্ষেত্রে আমাদের তো প্লেয়ার দরকার হবে তখন। সো আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য। কারণ আমাদের সামনে এইচপি আছে, এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার 23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দিবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। বিশ্বকাপের দলে খুব বেশি পরিবর্তন যে আসবে না সেটাও ইঙ্গিত দেন নির্বাচক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার 1 সপ্তাহ পার হলেও এখনও কাজ শুরু করেননি মোহাম্মদ রফিক। বিসিবি থেকে যোগাযোগ করা হয়েছে এই কিংবদন্তি স্পিনারের সঙ্গে। বোর্ডের সঙ্গে আসছে সপ্তাহে মিটিংয়ে বসার কথাও রয়েছে। দ্রুতই কাজ শুরু করবেন বলে আশা রফিকের। এদিকে সাবেক সতীর্থ তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে ভালো করবেন বলেও আশা করেন তিনি। আমিনুল ইসলাম বুলবুলের শেষ বোর্ড মিটিংয়ে মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তবে সেই মিটিংয়ের 2 দিন পরই ভেঙে দেয়া হয় বুলবুলের বোর্ড। এখন অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্বে আছেন তামিম ইকবাল। নিয়োগ পাওয়ার 1 সপ্তাহের বেশি পার হলেও এখনও কাজে যোগ দেননি দেশের ক্রিকেটের কিংবদন্তি স্পিনার। তবে রফিকের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। শিগগিরই তামিম ইকবালের বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন সাবেক এই স্পিনার। তারা ইনশাল্লাহ অনেকদিন পর আমাকে অফার দিয়েছে, তো আমি এখন আছি ওভাবে। তো এখন দেখাচ্ছে যে যারা ছিল আগে চলে এসেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করবো। কথা হচ্ছে জাস্ট এখন তো বোর্ড প্রেসিডেন্ট বসে তো হতে পারে যে আজকে এই সপ্তাহ হলে নেক্সট উইকে বসবো ইনশাল্লাহ।
কোনো নির্দিষ্ট ভূমিকা নয়, আমিনুল ইসলাম বুলবুল 1 বছরের জন্য বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন রফিককে। সাবেক এই স্পিনার ক্রিকেট বোর্ডে যে কোনো ভূমিকায় কাজ করতে প্রস্তুত। আমার নিজস্ব কোনো টিম থাকবে না, বিসিবি যেটা চিন্তা করবে যে ওখানে রফিক ভাইয়ের দরকার, আমি ওখানেই কাজ করব। তারপর তারা চিন্তা ভাবনা করে, আগে দেখি একটা বছর তো অনেক সময়, 365 দিন আগে কাজ করি, তারপরে তারা চিন্তা ভাবনা করবে যে কোথায় সিলেক্ট করবে। তামিম ইকবাল দায়িত্ব নেয়ার 1 সপ্তাহ পার হয়েছে। অনেকে এখনও সাবেক অধিনায়কের সমালোচনা করছেন, আবার তামিমের অনেক সিদ্ধান্তের প্রশংসাও হচ্ছে। একসঙ্গে 2007 বিশ্বকাপ খেলা সাবেক সতীর্থকে নিয়ে বেশ আশাবাদী মোহাম্মদ রফিক। চেয়ারটার কাজটা কি এটা জানতে হবে, ওই চেয়ারটার ধরনটা কি থাকবে এটা জানতে হবে। আমি মনে করি যে আপনার একটা স্পোর্টসম্যান আর একটা বোর্ড প্রেসিডেন্ট একটু ডিফেন্স থাকবে, বাট ওটা ডিফেন্স কাজটা যদি যারা জড়িত আছে তারা যদি সহজভাবে নেয়, তার মনে খুব সহজ হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইন্টার মায়ামির হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাভিয়ের মাসচেরানো। 2025 সালের জানুয়ারিতে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবে যোগ দিয়েছিলেন মাসচেরানো। তার অধীনেই গত মৌসুমে প্রথমবারের মতো লিগ শিরোপা জয় করে মেজর লিগ সকার ক্লাবটি MLS কাপের পাশাপাশি জিতেছেন ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপে। যুক্তরাষ্ট্রের প্রথম ক্লাব হিসেবে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট রাউন্ডে ওঠে ইন্টার মায়ামি। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল, সার্জিও বুস্কেটস ও জেরি আলবার মতো তারকারা থাকলেও দল ব্যবস্থাপনায় কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার সাবেক ফুটবলার। তবে হুট করে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিদায় বলে দিলেন তিনি। দ্য হেরন্সের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিলেরমো হায়েস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কৃষক কার্ডে চাষির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। মিলবে সার, বীজ সহ 10 সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন। বিরোধী দলের কাঁধে চেপে বসেছে বিতাড়িত স্বৈরাচারের ভূত। শেকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি। নববর্ষে নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল। রমনায় সুরের মূর্ছনায় নির্ভয় জীবনের আকাঙ্ক্ষা। এবং অপরিশোধিত জ্বালানি তেলের মজুত শেষ। বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। উৎপাদনে হোঁচটের প্রভাবে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।